নর্থ সিকিম যে এতটা সুন্দর হবে হয়তো আমরা কল্পনাও করিনি। যারা নর্থ সিকিম ঘুরেছেন তারাই একমাত্র জানেন নর্থ সিকিম কতটা সুন্দর। যতটা ডেঞ্জারাস ঠিক ততটাই সুন্দর। ওই যে কথায় আছে, ডিফিকাল্ট রোডস লিড টু বিউটিফুল ডেস্টিনেশনস। আর সত্যি বলতে এত ডেঞ্জার রাস্তার পরে যখন আমরা দূরে ওই তুষার আবৃত পাহাড় দেখতে পাচ্ছিলাম, আমরা সত্যি ভাবছিলাম হয়তো এই জন্যই এত পরিমাণে ট্যুরিস্ট এই এত খারাপ রাস্তাতেও আসে ঘুরতে। আমরা চেষ্টা তো করছিলাম যে ক্যামেরার দ্বারা নর্থ সিকিমের সমস্ত জায়গা ক্যাপচার করে নিয়ে আসব, কিন্তু ক্যামেরার দ্বারা সত্যি বলতে এই সমস্ত জায়গা ক্যাপচার করা সম্ভবই না। নিজের চোখে যখন সামনে থেকে দেখবে এই সমস্ত জায়গাকে, মনে হবে ক্যামেরাতে যেসব দেখেছো তার থেকেও অনেক অনেক সুন্দর। কেন জানি না আমার মনে হয় যে সমস্ত সুন্দর জায়গারই রাস্তা ঠিক এতটাই ডেঞ্জারাস হয়। হয়তো প্রকৃতি কখনোই চায় না যে এত সুন্দর সুন্দর জায়গাতে আমরা এসে এই জায়গাগুলো নষ্ট করি। বিশ্বাস করো, যখন নিজে চোখে এরকম পাহাড়ের মাঝখান থেকে তিস্তা নদীকে বয়ে আসতে দেখছিলাম, উপরে সূর্যাস্ত হচ্ছে আকাশে, তখন বুঝলাম প্রকৃতি কেন আমাদের কাছ থেকে এই জায়গাগুলো লুকিয়ে রাখতে চায়। আর এই সব দেখতে দেখতেই আমাদের নর্থ সিকিম জার্নির দ্বিতীয় দিন মানে দ্বিতীয় চ্যাপ্টার শুরু হলো। তো চলো দ্বিতীয় দিনের গল্প শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা হোটেলের ব্যালকনিতে দাঁড়ালাম, প্রথমে ভাবছিলাম এই মেঘলা ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখা কোনোদিনই সম্ভব না। কিন্তু ওই যে বললাম, ক্যামেরা সব কিছু জাস্টিফাই করতে পারে না। আর এক্ষেত্রেও দূরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমাদের ক্যামেরাতে কোনো মতেই সেটা ক্যাপচার হচ্ছিল না। আর এইভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা দ্বিতীয় দিনের সকালটা শুরু করলাম। তারপর রেডি হয়ে সকলে বেরিয়ে পড়লাম। তো আমরা রেডি হয়ে গেছি এখন আমাদের নর্থ সিকিম প্ল্যান স্টার্ট হচ্ছে। দাদারা সব রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেছনে। সবাই হাই করো। হাই। এ রজতদা কোথায়? তো আমরা রেডি হয়ে গেছি, হোটেল থেকে এখন ব্রেকফাস্ট করে বেরোলাম। এখন যাব আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে আমাদের গাড়ি আছে রেডি, ওখান থেকে আমাদের আজকে জার্নি শুরু হবে। তো চলো দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আজকের গাড়ি, এই আমাদের ড্রাইভার দাদা, এটাই আমাদের নর্থ সিকিমে যাবে। তো আমরা বেরিয়ে গেছি এখন, সামনে সবাই দাদারা বসে আছে। আমাদের গাড়ি এখন বেরোলো গ্যাংটক থেকে। ঘড়িতে বাজে এখন প্রায় 10:30 থেকে 11:15 প্রায়। তো এখানে সব পেমেন্ট সব করে দিয়েছি। এবার শুধু আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে লাচেন। বাইরের ভিড়ের জ্যামটা দেখতে পারবেন, সেই জ্যাম হয়ে আছে। এটাই হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকেই আমাদের গাড়িটা ছাড়লো। বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি গ্যাংটক ছেড়ে লাচেনের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় আমরা দেখতে পেলাম গ্যাংটকের পাহাড়ের গায়ে গায়ে ছোটো ছোটো বাড়িগুলো, যেগুলো কাল আমরা এমজি মার্গ যাওয়ার সময় ছোটো ছোটো আলো দেখতে পাচ্ছিলাম। রাত্রেবেলা সেগুলোই পরিষ্কার দেখা যাচ্ছিল। সামনে প্রেয়ার্স ফ্ল্যাগগুলো উঠছে, আর পেছনে ছোটো ছোটো পাহাড়ের কোলে বাড়িগুলো। কি অসাধারণ লাগছিল যে বলার কথা না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাটারফ্লাই ওয়াটারফল। এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, একদমই অন্যরকম। যেতে আমরা চলে এসেছি এখন, এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। এখন মোটামুটি আমাদেরকে 10-15 মিনিট টাইম দিয়েছিল এখানে ড্রাইভার। বাটারফ্লাই ওয়াটারফল এখন ক্রস করে এখন আমরা সামনে লাচেনের দিকে যাব। দেখতেই পাচ্ছ পিছনে বাটারফ্লাই ওয়াটারফল দেখা যাচ্ছে। এখানে এন্ট্রি ফি 20 টাকা, ঢুকতে 20 টাকা পার হেড করে নেবে। এবার নেক্সট দেখা যাক কি আছে। 7 সিস্টার ওয়াটারফল আমাদের দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হয় 7 সিস্টার ওয়াটারফলটা বন্ধ আছে। আমাদের ড্রাইভার বললে 7 সিস্টার ওয়াটারফলটা বন্ধ। বাটারফ্লাই ওয়াটারফল দেখে নিয়ে
আমরা আবার লাচেনের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে এরকম ছোট বড় অনেক ওয়াটারফলই আমাদের চোখে পড়ল, এবং পরবর্তীতে আমরা যখন বাড়ি আসার পরে এই মনসুনের টাইমে এই ওয়াটারফলগুলো দেখছিলাম, অবাক হয়ে যাচ্ছিলাম যে এই ছোট ছোট ওয়াটারফলগুলো মনসুনের টাইমে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। এইসব ভাবতে ভাবতেই আমাদের গাড়ি লাচেনের উদ্দেশ্যে সামনে এগিয়ে যাচ্ছিল। দূরে দেখতে পাচ্ছিলাম আমরা স্নো ক্যাপ মাউন্টেন্স, কিন্তু ওই যে ক্যামেরা সব কিছু ক্যাপচার করতে পারছিল না। রাস্তার পাশে পাশে এইসব প্রেয়ার্স ফ্ল্যাগগুলো পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসে। লাচেন গ্যাংটক থেকে প্রায় 123 কিলোমিটার দূরে, তাই সকাল 10:30টার সময় যখন আমাদের গাড়ি বেরোয়, আমাদেরকে ড্রাইভার অলরেডি বলে দিয়েছিল আমাদের পৌঁছতে প্রায় 10টা-11টা বেজে যাবে। তখন থেকে মাথায় একটাই জিনিস কাজ করছিল যে আমরা কোথাও বেশি সময় নষ্ট করব না, এবং ড্রাইভারও তাই আমাদের প্রথম থেকেই বলে এসেছিল, কারণ বেশি সময় নষ্ট মানেই আরও দেরি হবে আমাদের লাচেন পৌঁছাতে। এবং লাচেনের যে রাস্তা, সেটা হরপাবানের জন্য এতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেই রাস্তা দিয়ে রাত্রেবেলা যাওয়া মানে একটা সত্যিকারেরই চ্যালেঞ্জ। সো আমাদের ড্রাইভারের উপরে বিশ্বাস রেখেই আমরা লাচেনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর সত্যি বলতে রাস্তাগুলো এতটা মজা হচ্ছিল যে বলার কথা না। 6 জন একদম অপরিচিত মানুষদের সাথে যে এতটা ভালো বন্ডিং হতে পারে, হয়তো আমি অপরিচিত মানুষগুলোর সাথে না গেলে কোনোদিনই বুঝতে পারতাম না। রাস্তায় সামনের দিকে আমরা যত এগিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশ দিয়ে তিস্তা নদীকে আমরা দেখতে পাচ্ছিলাম। এত উঁচু থেকে তিস্তা নদীকে দেখতে পেয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর আমাদের গাড়ি প্রচণ্ড খারাপ রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সামনে তুষার আবৃত পাহাড়গুলো মনে হচ্ছিল আরও আমাদের কাছে এগিয়ে আসছে, কিন্তু মাঝখানে ছিল এই ডেঞ্জারাস রোডস। আর রাস্তার পাশে দেখো কোনো ব্যারিকেড নেই, পড়লে একদম তিস্তাতে। আর সত্যি বলতে এখানকার ড্রাইভারদের সাহসিকতাকে সেলাম, তার কারণ এত ডেঞ্জারাস রাস্তার মধ্যে দিয়ে কিভাবে যে এত বড় গাড়িকে ওনারা নিয়ে যেতে পারছে, সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। প্রথমে ইচ্ছে ছিল বাইক নিয়ে এই রাস্তায় আসা, কিন্তু সত্যি বলতে যেহেতু আমি কখনো এই রাস্তায় আসিনি এবং হরপাবানের জন্য এই রাস্তায় অনেক চেঞ্জেস হওয়ার জন্য একা আসার সাহসটা পাইনি, তাই এইবার রাস্তাগুলো দেখার জন্যই আমার গাড়িতে আসা, এবং পরের বার অবশ্যই বাইকে নর্থ সিকিম আমি কভার করব। আমরা যত পাহাড়ের রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছিলাম, ততই মনে হচ্ছিল তিস্তা আমাদের কাছে এগিয়ে আসছে। রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল যেন আমরা একবার পাহাড় থেকে নামছি, আবার আমরা পাহাড়ের দিকে উঠছি। এইভাবে দেখতে দেখতে আমরা কত উঁচু থেকে যখন তিস্তা নদীকে দেখতে পাচ্ছিলাম, আর ধীরে ধীরে একদম তিস্তা নদীর পাশে চলে আসলাম। এবং সত্যি বলতে তিস্তা নদী উপর থেকে এত সুন্দর লাগছিল, সামনে থেকে ততটাই ভয়ঙ্কর লাগছিল। তার কারণ মনসুন সিজন জাস্ট স্টার্ট হয়েছিল, তাতেই তিস্তা ভয়ানক রূপ নিয়েছিল। ওই যে বলে যতটা ডেঞ্জারাস ঠিক ততটাই সুন্দর, ঠিক ওই রকম তিস্তা নদীও যতটা ডেঞ্জারাস লাগছিল, পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যাচ্ছিল, সেটার সৌন্দর্য এক অন্যরকম ছিল। আর এই জায়গাটার এই ব্রিজটার ভিউ একদমই আলাদা ছিল। একদিকে তিস্তা নদী, একদিকে পাহাড়, আর সামনে দিকে কালো মেঘ ভেসে আসছে। এই সব সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে চোখে পড়ল যে এই তিস্তা নদীর জন্য এই রাস্তার পাশেও ফাটল ধরেছে, এবং যে কোনো সময় এই জায়গাটা ধসে যেতে পারে। পেছনে আসছিল রয়্যাল এনফিল্ডে একটা রাইডার, দেখে আমারও ইচ্ছেটা জেগে উঠল যে কবে যে এই রাস্তায় আমি আমার বাইক নিয়ে আসবো। এরপর আমাদের গাড়ি একটি ব্রিজের সামনে এসে জ্যামে পড়ে গেল। এই ব্রিজটি ছিল ফেডাং ব্রিজ। আমাদের ড্রাইভার বলল আপনারা চাইলে হেঁটেও এই ব্রিজটা ক্রস করে ব্রিজের ওই পারে একটি ক্যাফে আছে, সেইখানে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিন। আমরাও গাড়ি থেকে নেমে ব্রিজটাকে হেঁটে হেঁটেই ক্রস করছিলাম। আসলে এই জ্যামের কারণ হলো এটি যেহেতু একটি
হ্যাঙ্গিং ব্রিজ, তাই বিএসএফের জওয়ানরা একে একে এই ব্রিজের উপর দিয়ে গাড়ি পাস করছিল, তার জন্যই এই জ্যামটা তৈরি হয়েছিল। আমরাও ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে ব্রিজটাকে ক্রস করছিলাম। আর সত্যি বলতে এই ধরনের ব্রিজগুলো পাহাড়ে এত দারুণ লাগে, আর তার থেকে বেশি সুন্দর লাগে এই ব্রিজে লাগানো প্রেয়ার্স ফ্ল্যাগগুলো। তিস্তা নদীর মাঝখানে ব্রিজের ওপর দিয়ে যখন এই প্রেয়ার্স ফ্ল্যাগগুলো দেখতে দেখতে আমরা সামনে এগোচ্ছিলাম, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সত্যি বলতে পাহাড়ের সৌন্দর্য এই প্রেয়ার্স ফ্ল্যাগগুলোই আরও বাড়িয়ে দেয়। হচ্ছে ওয়েলকাম টু ডিজোঙ্গু। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডিজোঙ্গু। এই পিডাং ব্রিজটা পার করলেই ডিজোঙ্গু চলে আসে। আর আমরা চলে এসেছি 77 ক্যাফে। আজকে এখান থেকে আমাদের লাঞ্চ হবে, আর আমাদের এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি দারুণ লাগছে এই লাঞ্চের এখান থেকে ভিউটা, অসাধারণ অসাধারণ। 77 ক্যাফে নামে একটি ক্যাফেতে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমাদের গাড়ি আবার লাচেনের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় দুপুরে বেজে গেছিল 2টো। আমাদের চিন্তা ছিল যে কতক্ষণে আমরা লাচেন পৌঁছাবো। কি বলছে রজতদা, কি বলছো? ডিম ভাত খাইয়েছে, ডিম ভাত তো খাইয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু বিহেভিয়ার একদমই খারাপ। আমি আউট অফ 5 1ও দেবো না। খাবার কোয়ালিটি খুব একটা ভালো না, তার সাথে সাথে মানে বিহেভিয়ারও খুব খারাপ। সো আই ওন্ট রেকমেন্ড ইউ গাইস। লাচেনের টেম্পারেচার আর এই হোটেলের বিহেভিয়ার একই মাইনাস। নেপালিতে কিছু বলতে চাও? এখানে যে ফুড একদম বেকার ছিল। হ্যাঁ বাসা তোর কই ডিজোঙ্গু গেটের এটা হচ্ছে চেকপোস্ট। এখানে আমাদের পারমিটটা চেক করে নেবে, দেন এরপর আমরা যাচ্ছি এবার লাচেনের দিকে। পৌঁছাতে মোটামুটি সন্ধে হয়েই যাবে। আমাদেরকে বলছে প্রায় 7টা 8টা বেজে যাবে, কেউ কেউ বলছে 10টা 11টা বেজে যাবে। এখন দেখা যাক কতক্ষণ লেট হচ্ছে আমাদের। তো যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আমরা রাত্রেবেলা রেস্টটা পাবো, কজ পরের দিন সকালবেলা আমাদেরকে বেরোতে হবে গুরুদম্বরের জন্য। সো লেটস সি কত কি হচ্ছে। আর রজতদা কি সব বলছে? রজতদা বলছে গুড়গুড় গুড়গুড় গুরগুদম্বর। সো দেখা হচ্ছে। রাস্তায় যেতে যেতে আবার এরকম একটা সুন্দর ওয়াটারফল আমরা দেখতে পেলাম। যদিও ওয়াটারফলটাতে সেরকম জল ছিল না ঠিকই, কিন্তু এইটুকু বুঝতে অসুবিধা হলো না যে মনসুনের টাইমে এই ওয়াটারফলটা কতটা ভয়ানক রূপ নিতে পারে। সামনে দেখতে পাচ্ছিলাম বড় বড় পাথর এই ওয়াটারফল থেকে নেমে এসেছে নিচের দিকে। প্রচুর ট্যুরিস্টের গাড়ি এখানে জ্যামে আটকে ছিল। বুঝতেই পারছো নর্থ সিকিম বলে কথা। আর সত্যি বলতে অন্যান্য সমস্ত জায়গা থেকে আমি দেখলাম নর্থ সিকিমে যথেষ্ট, আর হবে নাই বা কেন, অনেক দিন নর্থ সিকিম বন্ধ থাকার পর যখন আবার ওপেন হলো, ট্যুরিস্টের ভিড় আরও বাড়তে লাগলো। তবে সত্যি বলতে এই ভিড়টার কারণও আছে। এত সুন্দর জায়গা কে চায় মিস করতে? সো আমরাও মিস করতে চাইনি, তাই আমরাও বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের দিকে। আমরা যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই ভাবছিলাম যে নর্থ সিকিমের রাস্তা তো ভালোই, তাহলে কেন সবাই বলে যে নর্থ সিকিমের রাস্তা খারাপ? অ্যাকচুয়ালি আমরা নর্থ সিকিমের রাস্তায় এখনও উঠিনি। এটা তো জাস্ট ট্রেলার ছিল, আসল পিকচার তো এর পরে আছে। এরপর যতই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম ততই পিচের রাস্তাগুলো ধীরে ধীরে মাটির রাস্তায় পরিণত হচ্ছিল, এবং দূরে আমরা দেখতে পাচ্ছিলাম তিস্তা নদী। প্রথমে ভাবলাম তিস্তা নদী তো আমরা প্রথম থেকেই দেখে আসছি, কি নতুন আছে এখানে? কিন্তু সত্যি আমরা অবাক হয়ে গেলাম তিস্তা নদীর রং দেখে। মনে হচ্ছিল নদীতে কেউ যেন সবুজ রং মিশিয়ে দিয়েছে, এবং প্রকৃতি
সেই জন্যই হয়তো এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। সেই জন্যই হয়তো এত ল্যান্ডস্লাইড, এত বন্যা। তার পেছনে কারণ এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে লুকিয়ে রাখা। প্রকৃতি চায় না এই সমস্ত জায়গায় এসে আমরা এই জায়গাগুলোকে নষ্ট করে দিই। আর সত্যি আমরা দেখে একদম অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর জায়গাও এই প্রকৃতিতে আছে। যতই আমরা সামনে এগোচ্ছিলাম, এই মাটির রাস্তায় তিস্তা নদীর জলে একদম কাদা তৈরি হয়ে গেছিল, যার জন্য অনেক গাড়ির চাকাও স্কিড করছিল এবং সত্যি একটা ডেঞ্জারাস রাস্তা তৈরি হয়ে গেছিল। কারণ মাটির উপরে যখন জল পড়ে তখন সেটা আরও স্লিপারি হয়ে যায় এবং বাইক এবং চার চাকার জন্য সত্যিই সেটা ভয়ানক। আর দেখো এখান থেকে তিস্তা নদীর ভিউ, মনে হচ্ছে যেন কেউ সবুজ রং মিশিয়ে রেখেছে তিস্তা নদীর জলে। এইভাবেই ধীরে ধীরে আমরা এই সুন্দর সবুজ তিস্তা নদীকে ছেড়ে সামনের দিকে লাচেনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আরেকটু যদি সুযোগ পেতাম, আরেকটু যদি সময় পেতাম, তাহলে এইখানে দাঁড়িয়ে এই সবুজ তিস্তা নদীর সৌন্দর্য আরেকটু উপভোগ করতাম। কিন্তু আমাদের হাতে ছিল সময় কম, লাচেন তাড়াতাড়ি পৌঁছাতে হতো। তাই বলেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। যত সামনে এগোচ্ছিলাম রাস্তাগুলো ততই খাড়া হচ্ছিল। এই খাড়া খাড়া ডেঞ্জারাস রাস্তা দিয়েই আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই আকাশে কালো মেঘ দেখতে পাচ্ছিলাম। ভাবছিলাম যে এই রাস্তায় যদি বৃষ্টি শুরু হয় তাহলে আর মনে হয় না আমরা ঠিক টাইমে লাচেন পৌঁছাতে পারব। কিন্তু এই মেঘলা আকাশেরও একটা অন্যরকম সৌন্দর্য আছে, সেটাও আমরা এই রাস্তায় এসে উপভোগ করতে পেরেছি। চারদিকে পাহাড়, আকাশে কালো মেঘ, তার মাঝখান দিয়ে সূর্যাস্ত হচ্ছে। সেইটার যে সৌন্দর্য সেটা হয়তো শব্দ দিয়ে বোঝানো সম্ভব না। সামনের দিকে এগোতে এগোতে যখন আমরা একবার পেছনের দিকে তাকালাম, দেখলাম যে তিস্তা নদীর একদম পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিল, সেই তিস্তা নদী এখন একদম পাহাড়ের নিচে, আর দূরে সূর্যাস্ত হচ্ছে আর সেই আলো পুরো আকাশে ছড়িয়ে গেছে। সত্যি বলতে এই ধরনের ভিউ আমি অন্য কোথাও গিয়ে দেখতে পাইনি। সত্যি নর্থ সিকিম সমস্ত জায়গা থেকে একেবারেই আলাদা। যারা এই জায়গায় এসেছে একমাত্র তারাই এই জায়গাটার কতটা সুন্দর সেটা বলতে পারে। হয়তো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়, তাই আমিও তোমাদেরকে শব্দ দিয়ে ঠিকমতো বোঝাতে পারছি না। তোমরা এই ভিউগুলো দেখলেই এমনিই বুঝে যাবে যে কেন আমি এত সুন্দর বলছি এই জায়গাটাকে। দূরে দেখা যাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন্স, আর আমরা সেই স্নোক্যাপ মাউন্টেন্সের দিকেই এগিয়ে যাচ্ছি। কালো মেঘের মধ্যেও যেন এই স্নোক্যাপ মাউন্টেন্সগুলো চকচক করছিল। সূর্য অস্ত যাওয়ার সময় এই স্নোক্যাপ মাউন্টেন্সগুলো যে এতটা সুন্দর লাগতে পারে তা হয়তো এখানে না এলে আমরা কখনোই জানতে পারতাম না। সূর্য একপাশে অস্ত যাচ্ছে এবং তার লাল আলো যখন স্নোক্যাপ মাউন্টেন্সগুলোর উপরে পড়ছে, দেখে মনে হচ্ছে যেন এই বরফাবৃত পাহাড়গুলোকে কেউ সোনা দিয়ে মুড়ে দিয়েছে। আর সত্যি এই সুন্দরতা ভাষা দিয়ে প্রকাশ করার না। বিকেলে চা খাওয়ার পর আমাদের গাড়ি আবার লাচেনের উদ্দেশ্যে রওনা দিল। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই সূর্যের আলো
আস্তে আস্তে কম হচ্ছিল এবং দূরে আমরা দেখতে পাচ্ছিলাম স্নো ক্যাপ মাউন্টেন্স। সত্যি বলতে সূর্যের আলো যতই কম হয়ে যাক না কেন, এই পাহাড়গুলোতে মনে হচ্ছিল কেউ যেন আলো জ্বালিয়ে রেখেছে। কারণ সূর্য অস্ত যাচ্ছিল ঠিকই, কিন্তু এই স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো ঠিক একইভাবে চকচক করছিল। আর সত্যি বলতে পাহাড়ে এই চ্যান্স ফ্ল্যাগগুলো আরও বেশি সুন্দরতা বাড়িয়ে দেয়। এইভাবেই ধীরে ধীরে দিনের আলো শেষ হচ্ছিল এবং আমাদের চিন্তা বাড়ছিল যে আমরা ঠিক টাইমে লাচেন পৌঁছাতে পারবো তো। আমরা এই কথা ভাবতে ভাবতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। নর্থ সিকিম যাওয়ার সময় এই রাস্তাটি দেখে আমার লাদাখের ডেঞ্জারাস রোডসের কথা মনে পড়ে গেল। একদম পাহাড়ের গা ঘেঁষে রাস্তা আর একপাশে একদম খাই। সত্যি ডেঞ্জারাস রোডস কাকে বলে এখানে এসে আমরা টের পেয়ে গেছিলাম। এই কথা ভাবতে ভাবতেই আমাদের গাড়ি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল লাচেনের দিকে, এবং যত সামনের দিকে এগোচ্ছিল দূরে আমরা দেখতে পাচ্ছিলাম স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো যেন সূর্যের শেষ আলোতে আরও বেশি চকচক করছে। মনে হচ্ছিল কেউ যেন সোনায় মুড়ে দিয়েছে এই তুষার আবৃত পাহাড়গুলোকে। তারপর শুরু হলো ডেঞ্জারাস রোড। এতক্ষণ ডেঞ্জারাস রোড বলতে আমরা কিছুই পাইনি। আসল ডেঞ্জারাস রোড শুরু হলো এইখান থেকে। শুধু পাথর আর মাটি এইটুকুই ছিল রাস্তাতে। এর মাঝখানে জ্যামের মধ্যে দিয়ে গাড়িগুলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা রাস্তা তো দেখছিলাম ঠিকই, কিন্তু তার সাথে সাথে স্নো ক্যাপ মাউন্টেন্সগুলোও দেখছিলাম। তার কারণ ওইগুলোও তো আমাদের এনার্জি, এতটা রাস্তা কভার করা। এই সমস্ত রাস্তায় বাইকারদের দেখে সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়। মনে হয় আমিও একদিন এই সমস্ত ডেঞ্জারাস রাস্তা দিয়ে একদিন নর্থ সিকিম ঘুরতে আসব। সত্যি বলতে পাহাড় বাইক নিয়ে ঘোরার মধ্যে একটা অন্যরকম ফিল আছে, যেটা শব্দ দিয়ে হয়তো বোঝানো সম্ভব না, এবং যারা পাহাড়ে এসছেন বাইকে একমাত্র তারাই জানেন যে পাহাড়ে বাইক নিয়ে চালানোর আনন্দ কতটা। সো এইসব ভাবতে ভাবতেই আমাদের গাড়ি ওয়েট করছিল এবং অন্য পাশের গাড়িগুলো পাস হচ্ছিল। দেখতে দেখতে সূর্যের অস্ত চলে গেল এবং চারপাশে আলো আরও কমে যেতে লাগলো। দূরে স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো তাও যেন চকচক করছিল। কোথা থেকে এত আলো পাচ্ছিল জানি না। আমাদের গাড়ি আস্তে আস্তে এই মাটির রাস্তাগুলো ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যতই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম ততই আমাদের অবাক করছিল এই স্নো ক্যাপ মাউন্টেন্স। জানি না কি করে এই স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো সন্ধেবেলাতেও এত চকচক করছে। সত্যি প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে এটা হয়তো একমাত্র যারা নর্থ সিকিম এসেছেন তারাই জানে প্রকৃতির আসল রূপ কী, কতটা সুন্দর, কতটা সাজানো। এইভাবেই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চুংথাং। যত অন্ধকার বাড়ছিল ততই যেন এই স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো আরও বেশি চকচক করছিল, এবং যত অন্ধকার বাড়ছিল ততই যেন আমাদের চিন্তা আরও বাড়ছিল। তার কারণ লাচেন এখনও অনেকটাই দূরত্বে ছিল। এই সব কথা ভাবতে ভাবতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল।
দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। চারপাশে পাহাড়ে একটিও আলো নেই, শুধুমাত্র গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলোর আলোই আমরা দেখতে পাচ্ছিলাম। আর দূরে দেখতে পাচ্ছিলাম তুষার আবৃত পাহাড়। চারপাশে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মাঝখান থেকে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের গাড়ির মতো এরকম প্রচুর ট্যুরিস্টের গাড়ি সামনের দিকে যাচ্ছিল। যেতে যেতে আমরা একটা এই টানেলের মধ্যে পড়েছিলাম। টানেলটাও চারপাশে একদম অন্ধকার, দেখেই বোঝা যাচ্ছিল পাহাড় কেটে কেটে এই টানেলটা তৈরি করা। আমরা টুং চেকপোস্টে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে টুং চেকপোস্ট, এটাই হচ্ছে মেন চেকপোস্ট। হাইটে পৌঁছায়নি তো এখন। এই টুং চেকপোস্টের নিয়ম হচ্ছে এই চেকপোস্টের পর থেকে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে যেতে দেয় না। ইভেন কি আমাদেরকে বটলটাও এখানে রেখে যেতে হয়েছিল। এরপর আমাদের গাড়ি রাত্রি 9টার দিকে লাচেন পৌঁছায়। আমার গোপ্রোর ব্যাটারি শেষ হওয়ার জন্য আমি আর রেকর্ডও করতে পারিনি। সো পরের স্টোরিতে লাচেন থেকে গুরুদম্বার দেন লাচুনের স্টোরিটা শেয়ার করব। সো তোমাদের যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।